মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তো তারপরেই অনেকে ছটফটানি শুরু হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন একসঙ্গে কিভাবে কত লোকের একসঙ্গে শ্বাসকষ্ট হয়, কি অদ্ভুত টাইমিং। একই সঙ্গে মানে কত লোকের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। শ্বাসকষ্টে কেউ কেউ অন্য দলে চলে গেলেন, কেউ কেউ ইস্তফা দিলেন। এটা বিভ্রান্তিকর পরিস্থিতি চলছে। রাজ্যসভার যারা, তারা বলছেন আমরা বিরাট বিপ্লবী, আমরা ইস্তফা দিয়ে দিলাম। আবার লোকসভার লোকেরা বলছেন আমরাও বিপ্লবী, কিন্তু আমরা ইস্তফা দেবো না। আবার বিধানসভায় বলছে আমরাও বিপ্লবী, কিন্তু আমরা ইস্তফার কথা ভুলেও ভাবছি না। আবার রাজ্যসভার লোকেরা বলছেন আমরা ইস্তফা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা কত বড় বিপ্লবী। ফলে এই সমস্ত একটা রয়েছে। মানুষ যারা তৃণমূল কর্মী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল কর্মীরা আক্রান্ত, তৃণমূল কর্মীরা তাদের উপর নানা রকম আপদ বিপদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সময় যে নেতারা নিজেদের অঙ্কে শিবির বদল করছেন, দল বদল করছেন, চেয়ারের মোহে দৌড়চ্ছেন, এটা কষ্ট পাচ্ছেন কর্মীরা। কর্মীরা এগুলো একদম পছন্দ করেন না। সাধারণ মানুষ এই রাজনীতিটা ঘৃণা করছে। সুস্মিতা দেব, তার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, আমি কোনো কটু মন্তব্য করতে চাই না, কিন্তু তার পিতা প্রয়াত সন্তোষ মোহন দেবকে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন যে সুস্মিতা দেবকে অন্য রাজ্য থেকে বাংলায় এনে রাজ্যসভায় পাঠিয়েছিলেন একাধিকবার। তো সুতরাং সেগুলো তো একটু মনে রাখা উচিত। এখন যাচ্ছেন, আপনাকে যেতে হচ্ছে, কোন একটা দলে যাচ্ছেন, যাওয়ার সময় সবাই এই ধরনের কথা বলে। আমরাও জানি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতাচ্যুত না হতেন, মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে কার কার কি কি ভূমিকা হতো সেগুলো সবাই জানেন। এবং এত বড় স্বীকারোক্তি যাদের আসছে, তাদের সেখানে আমি কি মন্তব্য করব? যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষমতায় নেই, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই। তো সেই কারণে একসঙ্গে কিছু সাংসদ, কিছু বিধায়ক, কিছু অমুক কিছু প্রবলেম তাদের তৈরি হচ্ছে। তারা অনেক কিছু জানতে পাচ্ছেন, তাদের অনেক শ্বাসকষ্ট হচ্ছে, তাদের অনেক দুঃখ বেদনা ব্যথা বেরিয়ে আসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন, তাহলে এদেরকেই যে মমতাদির চারপাশে কি কি চেহারায় দেখা যেত, সেটা শুধু আমরা নয়, আপনারাও সবাই জানেন। তো সুতরাং এখন এগুলো হয়েছে, দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। কি বলবো, আমরা তো প্রস্তুত, আমরা তো পুরো প্রস্তুত। আমরা তো ভিক্টোরিয়ার সামনে তো আমরা চেয়েছি, এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র দেওয়া যায়, তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। 8 বেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই, তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে। তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন। তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। শুনুন, আমি একটা কথা বলি, 2.5 মাস আগে যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে জিতেছেন, 2.5 মাস আগে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা নমিনেশন নিয়ে তারা জমা দিয়ে তারা ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকটা পেয়েছেন। 2.5 মাস 2 মাস আগে তারা তৃণমূলের এই অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ করে টাকা নিয়ে নিজেদের নির্বাচন করেছেন। তারা বলছে আসল প্রমোট করছে কে? আমাদের প্রতিপক্ষ। ব্যবহার হচ্ছে কি? কেন্দ্রের রাষ্ট্র শক্তি। মদত দিচ্ছে কারা? নির্বাচন কমিশন। এভাবে হয়? তারা মুখে বলতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। 2-2.5 মাস আগে মনে হলো না? 2-2.5 মাস, 2 মাস যে ঘাসের উপর জোড়া ফুল সিম্বলটা নিয়ে দাঁড়িয়েছে, সেটাও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সই করে ওদের জমা দিতে হয়েছে ইলেকশন কমিশনে। যে ব্যাংক অ্যাকাউন্টের দিকে আঙুল তুলছে, সেই অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা করে নিয়ে নিজেরা ইলেকশন লড়েছে। আজকে বলছে আসল তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায়, যে কেউ কোনো দল বদলের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আঙুল থেকে এখনো কালির দাগ ওঠেনি, তার আগে যদি বিশ্বাসঘাতকতা কেউ করে বাকিটা মানুষ নিশ্চিতভাবে দেখবেন। একদিনের খেলা নয়, কিছু কিছু খেলার ফলাফল সকালে খেললে বিকেলে বেরোয় না, তার সঙ্গে সময়ের সম্পর্ক থাকে। গভীর চক্রান্ত, তৃণমূলকে যারা ভয় পায়, শুধু বাংলায় নয় জাতীয় পার্সপেক্টিভে যারা তৃণমূলকে ভয় পায়, তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজটি তারা করাচ্ছেন কিছু ব্যক্তিকে দিয়ে। আমি সকলকে দোষ দেব না, কয়েকজন লোভী, কয়েকজন বাঁচতে যাচ্ছেন, বাকিদের অনেকের উপর চাপ আছে, নানা ধরনের বিষয় আছে। তো সেখানে দাঁড়িয়ে একটা বাংলার মানুষ জানেন যে তৃণমূলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। কি আশ্চর্য কথা! এরা যদি এত বড় নেতা হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া তৃণমূলকে নিয়ে আপনারা দাবি দাবা জানাতে যাচ্ছেন কেন? তাহলে ছেড়ে দিয়ে নিজের একটা দল তৈরি করে দেখান না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলটা নিজে হাতে তৈরি করেছিলেন, তাহলে আমরা আসল না করে আপনারা একটা দল তৈরি করে দেখান না। কে বরণ করেছে? আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূল থেকেই কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েত, কেউ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ অমুক ছিলেন, কেউ তমুক ছিলেন। আপনাদের প্রতিষ্ঠা, আপনাদের সম্মান, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভাঙিয়েই হয়েছে। তো যান না, কেউ নতুন করে একটা শুরু করে দেখান না। এই বর্ষিয়ান অভিজ্ঞ নেত্রী যেটা তৈরি করে গেছেন, সেইটা আমাদের বলছেন কেন? বলতে পারবো না। এগুলো তো সব ওই বালিশ তৃণমূল বলতে পারবে। বালিশ তৃণমূল, ওরা বালিশ তৃণমূল বলতে পারবে। একটা লোক খামোখা হেঁটে হেঁটে চলে যাবে, একটা উনি তো বলছেন আমন্ত্রণ পেয়েছেন বলেই গেছেন, তো ওদের ব্যাপার, ওরা বুঝবে। এটা আমি তো অবাক হয়ে গেলাম, কি অপূর্ব কম্বিনেশন! তাকিয়া তৃণমূলের, বালিশ তৃণমূলের, চাটন তৃণমূলের, কি অপূর্ব! যে অভয়ার সময় যে ডাক্তারবাবু ছিলেন বিপ্লবী, তিনিও যে মিটিংয়ে বসে, আবার যার বিরুদ্ধে নাকি তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তিনিও একই মিটিংয়ে বসে। এক অপূর্ব বালিশ তৃণমূল। যে অভয়ার হয়ে যিনি বিপ্লবী, তিনিও বসে, আবার ডেড বডি পুড়িয়ে দেওয়া অভিযোগ যার বিরুদ্ধে, তিনিও বসে। কি সুন্দর মিলেমিশে সবাই বসে আছেন।